সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি সম্পর্কে। কি সেই চাঞ্চল্যকর মন্তব্য, সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এনসিপির কথা আমরা খুব গুরুত্ব দিতাম। এদের প্রতি আমার নিজের একটা ব্যক্তিগত দুর্বলতা আছে। তারা এই মাফিয়া সরকার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তারা যে এইভাবে নষ্ট হয়ে যাবে এটা কখনো কল্পনাও করিনি। এটার জন্য প্রধানত প্রফেসর ইউনূসকে আমি দায়ী করব, যে তিনি কেন তাদেরকে এই উপদেষ্টা পরিষদে ঢুকালেন। এই যে 23 থেকে 24 বছরের ছেলেকে মন্ত্রী পদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে দিলেন। তারা তাদের বাবাকে ঠিকাদার বানিয়েছে, এপিএসগুলোকে চাঁদাবাজ বানিয়েছে, নানান ধরনের কাজ করেছে। এটা তারা যদি বাইরে থাকতো, তাদের দলটা অনেক মজবুত থাকতো, এরাই বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত। বিএনপি যদি কোনো কারণে কখনো ব্যর্থ হয়, এরাই হয়তো সেই অবস্থান, সেই শূন্যস্থান পূরণ করতে পারত। কিন্তু এখন জনগণ তাদের উপর থেকে এই 1 বছরের কর্মকাণ্ডে আস্থা হারিয়ে ফেলেছে। জনগণের এখন আর এদের ওপর আস্থা নাই। সুতরাং এটা বাংলাদেশের জন্য একটি ক্ষতি হলো। এটা অনেকে মনে করতে পারে বিএনপির তো ভালোই হলো। না, এই ভালো হওয়ার দরকার নাই। বিএনপি এমনিতেই জনপ্রিয় দল, কিন্তু আরও 2-1টা জনপ্রিয় দলও দরকার, এবং এনসিপির মধ্যে সেই সম্ভাবনা ছিল। তারা আফটার অল একটা সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা যেভাবে এই ক্ষমতার গন্ধ পাওয়ার সাথে সাথেই যেভাবে ব্যবসায়ীদের কাছে আত্মসমর্পণ করল, তাদের কাছ থেকে 5-এরও গাড়ি, এই গাড়ি সেই গাড়ি নিল, তাদের কাছ থেকে অফিস নিল, তাদের কাছ থেকে অর্থ সাহায্য নিল, তাদের টাকায় হেলিকপ্টারে ঘুরে বেরিয়েছে। এটা তো কোনো প্রয়োজন ছিল না। তাদেরকে এই প্রশাসনে যাওয়া উচিত ছিল না। তারা তাদের দলটাকে গঠন করত ভালোভাবে, ছাত্রদের বোঝাতো, এবং দেশবাসীর মধ্যে তারা যদি এই 64টি জেলায় ছড়িয়ে গিয়ে সাধারণ মানুষকে বোঝাতো যে আমরা আর কিছুই চাই না, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। কিন্তু তারা বিভিন্ন ধরনের দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সাথে মিলে তাদের অর্থ আনুকূল্য নিয়ে তারপর জনগণকে বোঝাবে, এটা জনগণ একসেপ্ট করবে না। আমাদের মতো বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে গভীর রাতে ঘুমানোর আগে একটা প্রতিজ্ঞা করতে হবে, আমরা কোনো দুর্নীতি করব না। দেশ আমাদের কাছে সবার আগে। সেটা নিশ্চয়ই সম্ভব। কেন সম্ভব না? তারা তো এই 17 বছর অনেক সাফার করেছে। বিএনপির যত নেতাকর্মী নিহত হয়েছে, গুম হয়েছে, তারা এখন কিছু অর্জন করতে চাচ্ছে। এই 17 বছরে তো সব কিছু থেকে বঞ্চিত ছিল। বঞ্চিত হলেও তবুও তাদের এই সাফারিং এখন অনেক কিছুই তারেক রহমানের ওপর নির্ভর করে। তাকে এই পুরনো ধ্যান ধারণা ছেড়ে দিয়ে, বা যেভাবে এতদিন রাজনৈতিক দলটি চলেছে সেভাবে না চালিয়ে নতুনভাবে নতুন রাজনীতি শুরু করতে হবে, নতুন বাংলাদেশের রাজনীতি। বিএনপি যে বলছে একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তা তারা অনুভব করে, এবং সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে তা হয়তো দরকার, অবশ্যই দরকার। তাহলে বিএনপি পিআর পদ্ধতি চায় না কেন? মানে চেক অ্যান্ড ব্যালেন্স তো সেখানে হবে, অন্তত উচ্চ কক্ষে তো চাইতে পারে। এই পিআর হলো বিদেশি কনসেপ্ট। বাংলাদেশের জন্য নিম্নকক্ষে মানলাম, উচ্চকক্ষে আপনি বাংলাদেশের গ্রামে গঞ্জে, মেঘনা নদীর পাড়ে, তিস্তা নদীর পাড়ে একবারে হতদরিদ্র যে মানুষ, যার একটাই মাত্র গর্ব সে একজন ভোটার, সে ভোটটাই তার একমাত্র অধিকার, এবং সে ভোটটা দেওয়ার সময় অনেক চিন্তা করে দেয়। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, সাধারণ মানুষ কখনো ভুল করে না। তারা দেখে শুনে অ্যাভেইলেবল ক্যান্ডিডেটদের মধ্যে বেস্ট ক্যান্ডিডেটকে বা বেস্ট অ্যাভেইলেবল পার্টিকে নির্বাচিত করে। কিন্তু এখন সেই মেঘনার পাড়ের দরিদ্র কৃষক তো ইভিএম যেমন বোঝে না, তার পক্ষে সেটা মুশকিল। একইভাবে তিনি যখন ভোট দিতে যাবেন, যদি দেখেন কোনো প্রার্থী নাই, কোনো একটা মার্কায়, আম মার্কা বা জাম মার্কায় ভোট দিতে হবে, তাহলে তিনি বিপদে পড়বেন। সেটা নিম্নকক্ষে আমি মানলাম যে সেখানে প্রার্থী থাকবে, কিন্তু উচ্চকক্ষের সমস্যাটা, আমার ব্যক্তিগত মতে বলি, উচ্চকক্ষে কোনো দরকার নাই বাংলাদেশে। এই দেশটা তো বাংলাদেশ। এখানে এই যে 1 বছর ধরে একটা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই 1 বছর পার করলো, কি সংস্কার তারা করেছে? সমাজ দেহের কোনো ক্ষতি তারা নিরাময় করেছে? কোনো ক্ষতে তারা ঔষধ দিতে পেরেছে? পুলিশ যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধসিয়ে দিয়েছে, সেটা পুলিশ সামাল দিতে পেরেছে? বিচার বিভাগ কিছু করতে পেরেছে? মানে কোথাও আমি তো দেখি না, তাদের কোনো অ্যাচিভমেন্ট আমি দেখি না।